হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। ডাব্লিউবি টেট রিতা পাবলিকেশন বইয়ের সংখ্যাতত্ত্ব ক্লাসের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিতা পাবলিকেশন বই, যেটা বিশেষ করে ডাব্লিউবি টেট এবং সি টেটের জন্য তৈরি করা হয়েছে, সেই বইয়ের 30 নম্বর কোশ্চেন থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা? আচ্ছা, কি বলেছে? পূর্ণবর্গ নেই নয় মানে যে সংখ্যার বর্গমূল করা যাবে না। ধরো একটা সংখ্যা এক্স, সেই সংখ্যার যদি বর্গমূল না করা যায়, তবে সেই সংখ্যাটাকে আমরা কোন সংখ্যা বলবো? অপশন এ বলেছে স্বাভাবিক সংখ্যা, অপশন বি বলেছে পূর্ণ সংখ্যা, অপশন সি বলেছে মূলদ সংখ্যা, অপশন ডি বলেছে অমূলদ সংখ্যা। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে, যে সংখ্যার পূর্ণবর্গ করা যায় না বা যে সংখ্যার বর্গমূল করা যায় না, সেই সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্নে চলো। আবৃত দশমিককে সবসময় কিসে পরিণত করা যায়? একটা আবৃত দশমিক সংখ্যা, ধরো 0.23 ডট ডট, এটাকে সবসময় কিসে পরিণত করা যাবে? এইটাকে আমরা বলতে পারি পৌনঃপুনিক। পৌনঃপুনিককে আমরা সবসময় ভগ্নাংশে নিয়ে যেতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ভগ্নাংশ। পরের প্রশ্নে চলো। দেখো, যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত নয় তাকে কি বলে? একটা অসীম দশমিক ভগ্নাংশ, ধরো 2.34562 1 ডট ডট ডট, সেটা আবৃত নয়, কোনো লজিকে চলছে না, সেটাকে আবৃত করা যাচ্ছে না। তখন সেই দশমিক ভগ্নাংশটাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা, অম্লদ সংখ্যা, মূলদ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, যখন কোনো একটা সংখ্যাকে আবৃত করা যাচ্ছে না, তার মানে সেই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাই আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অমূলদ সংখ্যা, অর্থাৎ অপশন সি। পরের প্রশ্ন দেখো, কোন সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের দ্বারা প্রকাশ করা যায়? অপশন এ বলেছে অমূলদ সংখ্যা, অপশন বি বলেছে মূলদ সংখ্যা, অপশন সি বলেছে পূর্ণ সংখ্যা, অপশন ডি বলেছে ভগ্নাংশ। দেখো, দুটি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আমরা যদি লিখি এক্স বাই ওয়াই, এটাকে আমরা এক্স ইস টু ওয়াই লিখতে পারি। তাহলে এখানে আমরা এই সংখ্যাটাকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারছি। কিংবা 2/3কে আমরা লিখতে পারি 2:3। তাহলে এই যে ফর্মটা, সেটাকে বলা হয় পি বাই কিউ আকারে আছে। আমরা বলতে পারি, যখন কোন একটা সংখ্যা পি বাই কিউ আকারে থাকে এবং কিউ যেখানে শূন্যের সমান নয়, তখন সেই সংখ্যাটাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরের প্রশ্ন দেখো, সকল মূলদ অমূলদ সংখ্যার সেট নিয়ে গঠিত। আচ্ছা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সেট নিয়ে গঠিত হয় কোন সংখ্যার সেট? অপশন এ বলেছে বাস্তব সংখ্যার সেট, অপশন বি বলেছে পূর্ণ সংখ্যার সেট, অপশন সি বলেছে স্বাভাবিক সংখ্যার সেট, অপশন ডি বলেছে অখণ্ড সংখ্যার সেট। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে, বাস্তব সংখ্যা যেটা ছিল, সেই বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পেরেছিলাম। একটা ছিল মূলদ এবং অপরটি ছিল অমূলদ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, বাস্তব সংখ্যার সেট। দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলা হয় সেই সংখ্যাকে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইজ ইকাল টু জিরো, তখন সেই সংখ্যাকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এটা দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? √0.5 ইন্টু 0.5। তার মানে এটাকে লিখতে পারি 0.5 লিখতে পারি। আচ্ছা, এটাকে কি লিখতে পারি? 0.5 গুণ 0.7, আর সাথে 35, এটার বর্গমূল যাচ্ছে না। আচ্ছা, এটাকে কি করতে পারি? 0.5 ইন্টু 0.3 ইন্টু 0.3। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? 0.5 ইন্টু
0.11। তাহলে দেখো, এখানে যে সংখ্যাটার বর্গমূল যাচ্ছে বা যেটাকে ভাঙা যাচ্ছে, যেটা রুট তোলা যাচ্ছে, সেটা হচ্ছে অপশন এ। আচ্ছা, এই 0.5কে আমরা কি লিখতে পারি? 5/10 লিখতে পারি। তার মানে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। যেহেতু একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তাই অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলো। প্রাথমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে তাকে কি বলে? আচ্ছা, কোনো একটা ভগ্নাংশ ধরো, দশমিক ভগ্নাংশ, সেখানে দশমিক বিন্দুর পরে কোনো আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে, ধরো শুধু পাঁচ, পাঁচ পাঁচ ডট 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 আছে, এটাকে আমরা লিখতে পাচ্ছি 0.5, তার মানে পৌনঃপুনিক। এখানে দেখো যে অংশটা আবৃত আছে সেই অংশ ছাড়া বা সেই অঙ্ক ছাড়া আর অন্য কোনো অঙ্ক নেই। তাহলে এই যে দশমিক ভগ্নাংশটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো, অপশন এ বলেছে বিশুদ্ধ পৌনঃপুনিক, অপশন বি বলেছে অবিশুদ্ধ পৌনঃপুনিক, অপশন সি বলেছে মিশ্র পৌনঃপুনিক, অপশন ডি বলেছে কোনোটি নয়। তাহলে এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ পৌনঃপুনিক। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, কোনো ভগ্নাংশে লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? আচ্ছা, কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? অপশন এ বলেছে মূলদ সংখ্যা, অপশন বি বলেছে অমূলদ সংখ্যা, অপশন সি বলেছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, অপশন ডি বলেছে সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো, কোনো একটা ভগ্নাংশ, ধরো x/y, এই ভগ্নাংশটাকে লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে। দেখা গেল লব ও হর হচ্ছে 2/3, তখন এই সংখ্যাটাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্নে চলো। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? আমরা বারবার এটা পড়েছি যে যখন শূন্য সহ ধনাত্মক সকল পূর্ণ সংখ্যাকে নিয়ে একটা সেট তৈরি করা হয়, তখন সেই সংখ্যার সেটটাকে বলা হয় অখণ্ড সংখ্যার সেট। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অখণ্ড সংখ্যার সেট। দেখো, 9.364, 2.4503, 18.2145 সংখ্যাগুলি কোন ধরনের সংখ্যা? আচ্ছা, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে প্রতিটা সংখ্যায় দেখো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেছে, একটা জায়গায় গিয়ে আবদ্ধ হয়ে গেছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণে স্থান দখল করে আছে। তাহলে দেখো, এটাকে আমরা বলতে পারি সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অপশন এ। চারটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় সর্বদাই বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, চার দ্বারা বিভাজ্য কোনোটি নয়। চারটি ক্রমিক বিজোড় সংখ্যা, ধরো নেওয়া হলো 3, 5, 7, 9। আচ্ছা, এদের যোগফল কত হচ্ছে? 5 আর 3 8, 9 আর 7 16। তাহলে যোগ করলে হচ্ছে 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 1 2, 24। দেখো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাচ্ছে? এটা হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তাই আমরা সংখ্যাটাকে বলবো জোড় সংখ্যা। তোমরা নিজেরাও যে কোনো চারটি ক্রমিক সংখ্যা নিতে পারো বিজোড়, এবং সেটা যোগ করে দেখবে সেটা সর্বদা জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলো। নিচের কোনটি নিখুঁত সংখ্যা? আচ্ছা, নিখুঁত সংখ্যা কাকে বলা হয়? যখন কোনো একটা সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করা হয়, ধরো এটার উৎপাদকে বিশ্লেষণ করলাম 6-এর, তাহলে কি হচ্ছে? 2 দ্বারা করলে হচ্ছে 3, 3 দ্বারা যাচ্ছে 1। আচ্ছা, তাহলে 6 সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 1। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 তাহলে এদের উৎপাদকগুলোর গুণফল সেই সংখ্যাটা হচ্ছে, এটা তো সব ক্ষেত্রেই হবে, সব সংখ্যার ক্ষেত্রেই। আবার দেখো এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে 6-এর উৎপাদকগুলোকে যদি যোগ করি আমি, 6 যোগ 2 যোগ 3 যোগ 1, তাও দেখো 5 আর 1-এ 6।
তাহলে এদের উৎপাদকগুলোর গুণফলও হবে সেই সংখ্যাটা, আবার উৎপাদকগুলোর যোগফলও হবে সেই সংখ্যাটা নিজেই। যখন এই রকম সংখ্যা আমরা দেখতে পাবো, তখন সেই সংখ্যাগুলোকে আমরা বলবো নিখুঁত সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলো, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? আচ্ছা, তাহলে দেখা যাক কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। এই সংখ্যাটাকে যদি 3 দ্বারা ভাগ করা হয় কত হচ্ছে? 23 45 যদি 3 দ্বারা ভাগ করা হয়, 3 7 21, 14, 3 4 12, নামছে 2, 25, 3 8 24, নামছে 1, তাহলে যাচ্ছে না। তাহলে অপশানেই আমাদের উত্তর হচ্ছে না। আচ্ছা, অপশান বি দেখো, 3 1 3, 3 1 3, 3 5 15, 3 2 6, সেটা ভাগ চলে যাচ্ছে। আচ্ছা, পরের গুলো দেখে নিই চলো। 3 1 3, 3 5 15, 3 2 6, 3 2 6 দশমিক সামথিং একটা হবে। আচ্ছা, পরেরটা দেখো, 3 1 3, 3 8 24, 3 9 27, 3 2 6 পয়েন্ট সামথিং একটা হচ্ছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? অপশন বি। তাহলে দেখো, পরের কোশ্চেন বলেছে যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা হলো একটি। অপশন বি বলেছে নির্দিষ্ট, অপশন সি বলেছে অসংখ্য, অপশন ডি বলেছে একই সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের এখানে মনে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে গুণনীয়ক। সেই গুণনীয়ক শব্দটার অর্থ কি? আচ্ছা, এখানে খুবই কনফিউজিং দুটো শব্দ, সেটা হচ্ছে একটা হলো গুণনীয়ক এবং অপরটা হচ্ছে গুণিতক। গুণনীয়ক আর গুণিতক, তাহলে জিনিস দুটো কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখো, গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক। যখন আমরা গুণনীয়ক বের করব তখন আমরা সিম্পলি উৎপাদক করব। আচ্ছা, আর গুণিতক যখন আমরা বের করব তখন নামতা করব। তাহলে মনে রাখবো কিভাবে? যখন গুণনীয়ক আমরা কোনো সংখ্যার বের করব তখন তার উৎপাদক করব, উৎপাদক বিশ্লেষণ করব। আচ্ছা, আর যখন গুণিতক বের করব তখন কি করব? নামতা করব। তাহলে দেখো, ধরো 10 একটা সংখ্যা, এই 10-এর গুণনীয়ক কি কি হবে? আচ্ছা, 10কে যদি উৎপাদক বিশ্লেষণ করা হয়, সব থেকে ছোট সংখ্যা দিয়ে যদি করি, 5 2 10, 5 1 5, তাহলে 10-এর উৎপাদক হচ্ছে 2 গুণ 5 গুণ 1, বা 2 5 1 এবং 10 নিজেও। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে 10-এর গুণনীয়ক হলো 2 5 1 ও 10। আচ্ছা, কিন্তু যদি আমরা বলি 10-এর গুণিতক, 10-এর গুণিতক কত, তাহলে আমরা কি বলবো? 10 নিজে, আচ্ছা 20 30 40 50 60 এভাবে চলতে থাকলো, 100 110 120 ডট 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 চলতে থাকে। তাহলে এটার এই যে গুণিতক, সেই গুণিতকের সংখ্যা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যেহেতু নেই, তাই আমরা এটাকে বলছি অনির্দিষ্ট। কিন্তু দেখো, গুণনীয়ক একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, তাই আমরা গুণনীয়ককে বলবো নির্দিষ্ট। যে কোনো সংখ্যার একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সংখ্যক গুণনীয়ক থাকে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে চলো। দেখো, যে কোনো সংখ্যার গুণিতক, সে একটু আগে আলোচনা করা হলো গুণিতক জিনিসটা কি। তাহলে গুণিতকের সংখ্যা আমরা কি দেখলাম? যে গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। দেখো, দুটি ক্রমিক সংখ্যার গসাগু। দুটি ক্রমিক সংখ্যা মানে, ক্রমিক মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি যারা অবস্থিত থাকে। যেমন ধরো 2 আর 3, বা 3 আর 4, বা 5 আর 6, এইরকম দুটো পাশাপাশি সংখ্যা বা দুটো ক্রমিক সংখ্যার গসাগু। দেখবে, খেয়াল করে দেখবে যে দুটি ক্রমিক সংখ্যার গসাগু সব সময় এক হবে। তার কারণ পরস্পর ক্রমিক সংখ্যাগুলো সহমৌলিক বা পরস্পর মৌলিক হয়, তাই এদের গসাগু সবসময় হবে এক। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, একটি রাশি
অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তাকে, আচ্ছা, বিভাজ্য হলে কাকে গুণিতকগুলির সাধারণ গুণনীয়ক বলা হয়? একটা রাশি অপর একটা রাশি দ্বারা বা অপর দুটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন কাকে ভাজকগুলির সাধারণ গুণিতক বলা হবে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ভাজক। দেখো, যে রাশি দুটি যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে উক্ত রাশিগুলির, অপশন এ বলেছে গুণিতক, অপশন বি বলেছে গুণনীয়ক, অপশন বি বলেছে সাধারণ গুণনীয়ক, অপশন ডি বলেছে সাধারণ গুণিতক। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাধারণ গুণনীয়ক। দেখো, দুই বা ততোধিক রাশি, ধরো দুই আর তিন, এখন এদের প্রত্যেকটির গুণনীয়ক তাকে বলে উক্ত রাশিগুলির সাধারণ গুণনীয়ক। দেখো, একে যদি উৎপাদক বিশ্লেষণ করা হয় তাহলে কত দ্বারা হচ্ছে? দুই দ্বারা হচ্ছে এক। একে যদি উৎপাদক বিশ্লেষণ করা হয় তাহলে হচ্ছে তিন দ্বারা হচ্ছে এক। তাহলে দেখো, দুইয়ের কি উৎপাদক কি কি থাকছে? দুই গুণ এক। তিনের কি থাকছে? তিন গুণ এক। তাহলে দেখো, একই সংখ্যা যেটা থাকছে সেটাকে বলা হবে সাধারণ গুণনীয়ক। পরের অঙ্কে দেখো, গুণনীয়কের অপর নাম হলো গসাগু, লসাগু, রাশি না উৎপাদক? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উৎপাদক। একটু আগে করালাম যে ছয়ের গুণনীয়ক মানে ছয়ের উৎপাদকে বিশ্লেষণ করব, এবং দুই দ্বারা তিন, তিন দ্বারা এক। তাহলে উৎপাদক কি কি হচ্ছে? দুই, তিন, এক, আবার ছয় নিজেও। তাহলে এগুলো হচ্ছে ছয়ের গুণনীয়ক বা উৎপাদক। পরের প্রশ্ন দেখো, দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলে? ধরো দুই, তিন, চার, এদের উৎপাদকে বিশ্লেষণ করা হলো বা গুণনীয়ক বের করা হলো, তাহলে কত হবে? দুই একে দুই, তিন দিয়ে তিন, আর চারকে দুই দিয়ে দুই, আবার দুই দিয়ে এক। তাহলে দেখো, এদের সাধারণ গুণনীয়ক কি হচ্ছে? এক। তাহলে সেই সাধারণ গুণনীয়কের গুণফলকে কি বলা হয়? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গসাগু। একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলে? সে একটি বা দুটি বা তার বেশি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকগুলির কি বলা হয়? সেখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লসাগু। যখন একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন ভাজ্যকে গসাগু বলা হবে, sorry, লসাগু বলা হবে। যেমন দেখো, দুই, তিন, এক দ্বারা করলে কত হচ্ছে? দুই হচ্ছে আর তিন হচ্ছে। তাহলে দেখো, এদের গুণফল কত হচ্ছে? এক গুণ দুই গুণ তিন, তাহলে হচ্ছে ছয়। দেখো, এই দুটো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। যখন একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তখন ভাজ্যকে ভাজকগুলির লসাগু বলা হবে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো, গসাগু হলো দুই বা ততোধিক রাশির মৌলিক সাধারণ গুণনীয়কের যোগফল, বিয়োগফল, গুণফল কোনটি নয়? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গসাগু হচ্ছে দুই বা ততোধিক রাশির গুণনীয়কের গুণফল। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। দেখো, দুটি সংখ্যার গুণফল 3380 ও গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, আমাদের এখানে একটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে কি বলা হলো? দুটি সংখ্যার গুণফল সমান
সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 3380। গসাগু কত বলেছে? 13। তাহলে লসাগু কত? তাহলে দেখো লসাগু সমান 3380/13 যদি করা হয় তাহলে কত হচ্ছে? 13 দ্বারা যদি 3380-কে ভাগ করা হয় তাহলে হচ্ছে 13 দুগুণী 26। বিয়োগ করলে কত হচ্ছে? 7, 8। তারপর দেখো 6 দ্বারা যদি চাই তাহলে 3, 6, 18, হাতে 1, 6 1 কে 6 আর 1 এ 7। একটা শূন্য নামছে, সেই শূন্যটা উপরে উঠে যাচ্ছে। তাহলে ভাগফল কত হচ্ছে? 260। তাহলে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 260। তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার গসাগু 15 ও লসাগু 90 এবং একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, এখানে কি বলা হয়েছে? দুখানা সংখ্যা আছে, তাদের গসাগু বলেছে 15 এবং লসাগু বলেছে 90। একটি সংখ্যা 45, তাহলে অপরটি কত? একই সূত্র পড়বে। সূত্রটা কি ছিল? সংখ্যা দুটির গুণফল, তার মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু। তাহলে দেখো প্রথম সংখ্যা কি ছিল? 45। দ্বিতীয় সংখ্যা তো আমাদের বের করতে হবে। আর লসাগু কত দেয়া আছে? লসাগু দেয়া আছে 90, আর গসাগু দেয়া আছে 15। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় সংখ্যা বের করতে পারবো। দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা সমান 90 × 15। আর এইদিকে 45 গুণ আকারে ছিল, সমানের ওদিকে নিয়ে গেলে 45 ভাগ আকারে যাবে। তাহলে দেখো 3 × 15 = 45, 3 × 30 = 90। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত? 30। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার একটি অপরটি দ্বারা বিভাজ্য হলে ওদের গসাগু হবে। অপশন এ বলেছে 1, অপশন বি বলেছে বৃহত্তম সংখ্যাটি, অপশন সি বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি, অপশন ডি বলেছে কোনোটি নয়। তাহলে দেখো দুটি সংখ্যার একটি অপরটি দ্বারা বিভাজ্য হলো, ধরো 4 আর 2, দুখানা সংখ্যা একটি অপরটি দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন তাদের যে গসাগু সেটা হবে সবসময় ক্ষুদ্রতম সংখ্যাটা। যদি ভাগ মিলে যায় তাহলে গসাগু হবে ক্ষুদ্রতম সংখ্যাটা। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। সহমৌলিক সংখ্যার লসাগু হবে। তা সহমৌলিক কাকে বলে? যখন দুটি সংখ্যার গসাগু গসাগু শুধুমাত্র এক থাকে, বা অন্যভাবে যদি বলি, যে সংখ্যার উৎপাদক উৎপাদক শুধু এক এবং সেই সংখ্যা নিজে। তাহলে যে সংখ্যার উৎপাদক এক এবং সেই সংখ্যাকে আমরা বলতে পারবো মৌলিক সংখ্যা। এখন পরস্পর দুটি মৌলিক সংখ্যা দেখা গেল রাখা হলো, দুটো পরস্পর মৌলিক সংখ্যা রাখা হলো, সেই মৌলিক সংখ্যার যদি গসাগু হয় এক, তখন তাদের একে অপরকে পরস্পর মৌলিক বা সহমৌলিক বলা হবে। তাহলে পরস্পর মৌলিক বা সহমৌলিক কাকে বলা হয়? যখন দুটি মৌলিক সংখ্যা বা এমন দুটি সংখ্যা যাদের গসাগু শুধুমাত্র এক, তখন সেই সংখ্যা দুটোকে একে অপরের মৌলিক বা পরস্পর মৌলিক বা সহমৌলিক বলা হবে। আর মৌলিক কাকে বলা হচ্ছে? যখন কোনো একটা সংখ্যার উৎপাদক শুধুমাত্র এক এবং সেই সংখ্যা নিজে, তখন সেই সংখ্যাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি মৌলিক আর সহমৌলিক বুঝতে পেরেছো। তাহলে দেখো সহমৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির বিয়োগফল, সংখ্যা দুটির গুণফল, কোনোটিই নয়। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সংখ্যা দুটির
গুণফল, অপশন সি। দেখো, 12, 24 ও 54 এর গসাগু কত? তাহলে চলো গসাগু করা যায়। 20, 54, যদি গসাগু করা হয় 2 দ্বারা যাবে। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। আবার দেখো, 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 4-12, 3 9 27। একই সংখ্যা দিয়ে আর যাচ্ছে না, তাহলে গসাগু কত? গসাগু হলো এই দুটো সংখ্যার গুণফল। 2 গুণ 3 সমান 6। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। সেখানে যদি বলা হতো লসাগু কত, যদি এই সংখ্যাটারই লসাগু বের করতে দেওয়া হতো, তাহলে কি করতাম? আচ্ছা, গসাগু সমেত বাকি যে সমস্ত উৎপাদকগুলো ছিল সবগুলো গসাগুর সঙ্গে গুণ করে দিতাম। তাহলে দেখো, 6 গুণ 2 গুণ 4 গুণ 9 যেটা হতো, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হতো। বা আমরা এটাও করতে পারতাম, যতগুলো উৎপাদক আছে প্রতিটা উৎপাদক যদি আমরা গুণ করতাম, তাহলেও আমাদের লসাগু বেরিয়ে যেত। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে পরের প্রশ্নে চলো। দেখ, পরের প্রশ্নে লসাগু দেওয়া আছে। 12, 18 ও 20 এর লসাগু কত? তাহলে দেখো, 12, 18 এবং 20 2 দ্বারা ভাগ যাবে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আবার দেখো, 2 দ্বারা যাবে। 3 দুগুণে 6, 9 কে ভাগ যাচ্ছে না, 9 নেমে গেল। 5 দুগুণে 10। দেখো, 3 দ্বারা যাচ্ছে। 3 1 কে 3, 3 3 9, আর 5 নেমে যাচ্ছে। তাহলে লসাগু হচ্ছে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 5। গুণফল হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, 3 3 কে 9, 9 দুগুণে 18, 18 গুণ 10 মানে 180। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল সংখ্যা দুটির যোগফলের সমান, বিয়োগফলের সমান, গুণফলের সমান, ভাগফলের সমান। এটা সকলেই পারবে, সূত্রটা এখানে জাস্ট তুলে দেওয়া হয়েছে। তাহলে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল হয় সংখ্যা দুটির গুণফলের সমান। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। এ একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলা হয় বললাম? যে সংখ্যার উৎপাদক শুধুমাত্র এক এবং সেই সংখ্যা নিজেই, এক এবং সেই সংখ্যা নিজেই, তখন সেই সংখ্যাকে বলা হবে মৌলিক সংখ্যা। তাহলে দেখো, এ একটি মৌলিক সংখ্যা এবং এ বি এর দ্বারা বিভাজ্য নয়। এ দ্বারা বি কে ভাগ করা যাচ্ছে। তাহলে এ ও বি এর লসাগু কত? যখন দুটি সংখ্যা একটি অপরটির দ্বারা বিভাজ্য হবে না, তখন তাদের লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কখন বললাম? যখন একটি সংখ্যা অপরটি দ্বারা বিভাজ্য হবে না, তখন সেই সংখ্যা দুটির লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো, এ এবং বি গুণ করলে কত হচ্ছে? এ আর বি গুণ করলে হচ্ছে এ বি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকে সেশনটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।